আচ্ছা ধরুন কোনো অজানা কারণে আপনার শহরের মানুষগুলো নির্মমভাবে আত্মহত্যা করছে, কোনো ব্যক্তির কোনোভাবে বাহিরে চোখ গেলে নিশ্চিত তার মৃত্যু হচ্ছে। এরকম পরিস্থিতিতে কি করবেন আপনি? আজকে আমি যে মুভিটা এক্সপ্লেইন করব সেখানেও ঠিক এমনই কিছুই ঘটে। চোখের সামনে চেনা শহর যেন একদম অচেনা হয়ে যায়। আস্তে আস্তে গোটা শহরটা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়। শহরের মানুষ চোখের সামনে এমন কিছু দেখছে যা তাদেরকে আত্মহত্যা করতে বাধ্য করছে, তবে তারা ঠিক কি দেখছে তা কেউই বলতে পারে না। এখন এই ভাইরাস থেকে বাঁচতে হলে ঠিক কি করতে হবে আর বেঁচে থাকা মানুষগুলোর সাথে শেষমেশ ঠিক কি হয় সেটাই দেখব 2018 সালে মুক্তি পাওয়া বার্ড বক্স নামের মুভির এক্সপ্লেনেশনে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটি। গল্পের শুরুতে আমরা মেলোরা নামের একটা মহিলাকে দেখতে পাই, যে তার দুটো বাচ্চাকে নিয়ে কোথাও একটা যাওয়ার জন্য রওনা হচ্ছে। আর যাওয়ার আগে সে তার বাচ্চাদেরকে বলে, এই জার্নিটা আমাদের জন্য অনেক কঠিন হতে যাচ্ছে, আমাদের অনেক লম্বা একটা সময় রাস্তায় কাটাতে হবে, আর তোমাদের দুজনের চোখ বাঁধা থাকবে। ভুলেও কিন্তু তোমরা চোখের কাপড় সরাবে না। যদি তোমরা কোনো কিছুর আওয়াজ শুনতে পাও তাহলে আমাকে ডাকবে, কিন্তু তারপরেও কোনো কারণে চোখের বাঁধন খুলে তাকানোর চেষ্টাই করবে না। এসব কথা বলে সে তার বাচ্চাদের চোখ বেঁধে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর একটা নৌকায় উঠে কোনো একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মেলোরার এমন অদ্ভুত শর্তের কারণ কি, আর তারা চোখ বেঁধে কোথায় যাচ্ছিল? আর এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদেরকে আগে অতীতের কিছু ঘটনা জেনে আসতে হবে। আজ থেকে 5 বছর আগে মেলোরা যখন প্রেগন্যান্ট ছিল, তখন একদিন সে আর তার বোন টিভিতে একটা নিউজ দেখছিল। সেখানে দেখানো হচ্ছিল যে রোমানিয়ার একটা শহরে হঠাৎ রহস্যজনকভাবে মানুষ মারা যেতে শুরু করেছে, হয়তো কোনো একটা অদৃশ্য শক্তি অথবা ভাইরাসের কারণে। তারা দুজন এই নিউজটার প্রতি তেমন একটা গুরুত্ব দেয় না। এরপর মেলোরা তার বোনের সাথে ডক্টরের কাছে চেক আপের জন্য চলে যায়। হসপিটাল থেকে বেরোনোর সময় মেলোরা লক্ষ্য করে একটা মেয়ে অদ্ভুতভাবে হসপিটালের একটা জানালার সাথে তার মাথা পেটাচ্ছে। তার মাথা ফেটে রক্ত পড়ছে। তাকে দেখে মনে হচ্ছিল যে মেয়েটা হয়তো কোনো অদৃশ্য শক্তির বশে রয়েছে। এরপর সেখান থেকে বেরিয়ে রাস্তায় আসলে তারা দেখে পুরো শহরের পরিস্থিতি একেবারে পাল্টে গেছে। সব লোকেরা এদিক সেদিক ছোটাছুটি করছে আর গাড়িগুলো অদ্ভুতভাবে অ্যাক্সিডেন্ট করতে শুরু করেছে। মেলোরা বুঝে উঠতে পারছিল না যে এইটুকু সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে শহরের সবাই এমন আজব আচরণ করতে শুরু করলো। এরপর তারা বুঝতে পারে যে তাদের দেখা ওই নিউজটা আসলে ভুয়া ছিল না, আর রোমানিয়ার সেই ভাইরাস অথবা শক্তিটা তাদের শহরেও চলে এসেছে। এরপর তারা দুজনেই দ্রুত গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু গাড়িতে ওঠার পর মেলোরা খেয়াল করে তার বোনের আচরণ অদ্ভুতভাবে পাল্টে গেছে। সে বুঝতে পারে যে এই অদৃশ্য শক্তিটা তার বোনকে বশ করে নিয়েছে, আর তাই তার বোন এলোমেলো ভাবে গাড়ি চালাতে শুরু করেছে। মেলোরা তার বোনকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু পারে না। একটা সময় মেলোরার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, তবে সৌভাগ্যবশত মেলোরা আর তার বোনের বিশেষ কোনো ক্ষতি হয় না। এরপর গাড়ি থেকে বের হয়ে মেলোরা দেখে যে তার বোন একটা চলন্ত ট্রাকের সামনে গিয়ে আত্মহত্যা করে। এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই সে মানুষের ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যায়। তখন তাকে সাহায্য করার জন্য পাশে একটা বিল্ডিং থেকে একটা মেয়ে বের হয়ে আসে, কিন্তু দুঃখজনকভাবে মেয়েটা বের হয়ে আসার সাথে সাথে সেই অদ্ভুত শক্তিটা দ্বারা সম্মোহিত হয়ে যায়। আর সে মেলোরাকে বাঁচানোর বদলে উল্টো নিজে গিয়ে একটা চলন্ত গাড়ির মধ্যে বসে সুইসাইড করে। তার মানে হচ্ছে এই শক্তিটা মানুষকে কাবু করতে 1 সেকেন্ডও সময় নেয় না, আর তাই খোলামেলা জায়গায় থাকাটা অনেক বেশি রিস্কি। মেলোরা সেই জায়গা থেকে ওঠার চেষ্টা করছিল যাতে সে পালিয়ে যেতে পারে। এমন সময় একটা লোক এসে তাকে ধরে নিয়ে যায় একটা বাড়ির ভেতরে। সেখানে যাওয়ার পর মেলোরা দেখে শহরের অনেকেই সেখানে আশ্রয় নিয়েছে, আর তাদের মধ্যে কেউ বুঝে উঠতে পারছিল না যে হঠাৎ করে শহরের এসব কি শুরু হয়ে গেল, আর কেনই বা মানুষ এমন অদ্ভুতভাবে সুইসাইড করতে শুরু করলো। তখন তাদের মধ্যে একটা লোক বলে ওঠে, আমি আসার সময় একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছিলাম, কিন্তু আশেপাশে তাকিয়ে কোনো কিছুই দেখতে পাইনি। তখন সেখানে থাকা আরেকটা লোক বলে, আমার একটা পরিচিত লোক ওই অদ্ভুত জিনিসটাকে দেখেছিল, আর সেটা দেখার সাথে সাথেই ওই লোকটা সুইসাইড করে নেয়। এই কথা থেকে আমরা বুঝতে পারি যে ওই শক্তিটা এমন কিছু যার দিকে তাকানোর সাথে সাথেই মানুষ সম্মোহিত হয়ে যায় আর সুইসাইড করতে বাধ্য হয়। মানে ওই শক্তিটা তাকে সুইসাইড করতে বাধ্য করে। তখন তারা তাদের রুমের সব দরজা জানালা বন্ধ করে দেয় আর পর্দা দিয়ে ঢেকে দেয় যাতে বাইরের কোনো কিছুই তাদেরকে দেখতে না হয়।
এভাবেই পার হয়ে যায় 3 দিন। তারা কেউই এর মাঝে রুম থেকে বের হয়নি, আর খাওয়া দাওয়ার মতো কোনো জিনিসও নেই তাদের কাছে। সবাই ক্ষুধায় কাতর। এদিকে তারা বাইরে যেতে পারছে না, আবার বাইরে না গেলে খাবার জোগাড় করাটাও সম্ভব না। তখন তাদের মধ্যে থাকা এক লোক বলে, আমরা যেহেতু বাইরে গিয়ে কোনো কিছু দেখতে পারবো না, তাই ঘরে বসে সিসিটিভি ক্যামেরা দিয়ে বাইরের পরিস্থিতি বোঝার চেষ্টা করলে কেমন হয়। তার কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়, আর সবাই তাকে এমনটা করতে নিষেধ করে, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনায় ঘটে যেতে পারে। কিন্তু লোকটা তাদের কথায় পাত্তা না দিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো চেক করতে বসে, আর বাকিরা বাইরে দাঁড়িয়ে তার জন্য এই আশা নিয়ে অপেক্ষা করতে থাকে যে হয়তো লোকটা তাদের জন্য বাইরে বের হওয়ার একটা রাস্তা খুঁজে বের করবে। এইভাবে অনেক সময় পার হয়ে যাওয়ার পরও যখন লোকটা রুম থেকে বের হয় না, তখন বাকিদের টেনশন আরো বেড়ে যায়, আর তারা সেই লোকটাকে চেক করার জন্য ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে লোকটা মারা গেছে। তখন তারা অনুমান করে যে লোকটা হয়তো ওই রহস্যজনক জিনিসটাকে দেখতে পেয়েছিল। তার মানে ওই রহস্যময় জিনিসটার দিকে তাকালেই মানুষ সুইসাইড করতে বাধ্য হবে, সেটা সামনাসামনি হোক অথবা টিভির পর্দায়। এরপর তারা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে যে কিভাবে তারা ওই রুম থেকে বের হতে পারে। তখন তারা সবাই মিলে একটা বুদ্ধি বের করে। তারা তাদের গাড়ির কাঁচগুলোতে কালো পেইন্ট করে দেয়, আর ভেতর থেকে কাগজ দিয়ে কাভার করে দেয়, যাতে বাইরে বেরুলে কোনোভাবেই এই অদ্ভুত জিনিসটা তাদের চোখে না পড়ে। এরপর তাদের মধ্যে কয়েকজন গাড়িতে উঠে বসে আর সুপার শপের দিকে যেতে শুরু করে। যেহেতু গাড়ির কাঁচগুলো ঢেকে দেওয়া হয়েছে, তাই তারা বাইরের কোনো কিছুই দেখতে পাচ্ছিল না, আর তাই লোকেশন বোঝার জন্য তারা জিপিএস এর সাহায্য নিচ্ছিল। আর এভাবেই তারা ধীরে ধীরে এগোতে থাকে। তখন দেখা যায় যে শহরের অবস্থা খুবই করুণ। বেশিরভাগ মানুষই মারা গেছে। পুরো শহর জুড়ে একটা থমথমে নীরবতা ছেয়ে আছে। কেমন একটা ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছে। তার মধ্য দিয়ে তারা একটু একটু করে এগোতে থাকে। অবশেষে তারা একটা সুপার শপে পৌঁছে যায়। সেখানে ঢুকে তারা খাবার সংগ্রহ করতে শুরু করে। এরই মাঝে একটা লোক সেই সুপার শপের গেটে এসে সাহায্য চাইতে শুরু করে। দরজাটা যখন বন্ধ ছিল, ভেতরে থাকা লোকগুলোর মধ্যে একজন ওই লোকটাকে দেখে চিনতে পারে আর বলে, আমি তাকে চিনি। ওই লোকটা একটা দুর্ধর্ষ সিরিয়াল কিলার, আর কয়েকদিন আগে ওই লোকটা জেল থেকে বের হয়েছে। তাকে কোনোভাবে ভেতরে আসতে দেয়া যাবে না। এরই মাঝে দরজার কাছে একটা খাঁচার মধ্যে আটকে থাকা পাখিগুলো ছটফট করতে শুরু করে। তখন সবাই বুঝতে পারে যে ওই রহস্যময় জিনিসটা তাদের আশেপাশেই আছে। তখন সবাই ওই লোকটাকে আটকানোর চেষ্টা করে, আর সেই লোকটা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। সেই সময় যে লোকটা সিরিয়াল কিলারকে চিনতো, সে গিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে বাইরে নিয়ে যায়। যদিও লোকটা জানতো যে বাইরে যাওয়ার সাথে সাথেই তাকে প্রাণ হারাতে হবে, কিন্তু তারপরেও সে বাকিদের জন্য নিজের জীবন উৎসর্গ করে। বাইরে বের হওয়ার সাথে সাথেই সেই লোকটাও সুইসাইড করে নেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই সিরিয়াল কিলারের কোনো কিছুই হয় না। আবারও সে ভেতরে ঢোকার চেষ্টা করে। তখন ভেতরে থাকা লোকগুলো আইডিয়া করে যে ওই শক্তিটা হয়তো শুধুমাত্র সুস্থ মানুষদের উপরই অ্যাটাক করে, মানসিকভাবে অসুস্থ বা প্রতিবন্ধী লোকদেরকে অ্যাটাক করে না। আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে একজন সিরিয়াল কিলার মানসিকভাবে সুস্থ নয়, আর তাই হয়তো লোকটা এই অদ্ভুত শক্তির হাত থেকে বেঁচে গেছে। যাই হোক, পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই তারা সেই সুপার শপ থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসে। সেই রাতে মেলোরার সাথে থাকা অলিম্পিয়া নামের একটা মেয়ে তাদের বাড়িতে একটা অপরিচিত লোককে আশ্রয় দেয়। সেটা দেখে বাড়ির সবাই তাকে বকাঝকা করে, কারণ এরকম একটা অবস্থায় একটা অপরিচিত লোককে বাড়িতে ঢোকানো মোটেও সুবিধার নয়। এরপর তারা সেই লোকটাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারে লোকটার নাম গ্যারি। তার বাড়িতে হঠাৎ কিছু পাগলাটে টাইপের লোকেরা অ্যাটাক করে আর তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়, আর সবাইকে চোখ খুলতে বাধ্য করে। তখন গাড়ির বাইরের সবাই মারা যায়, আর সে অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে যায়, আর সাহায্য খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। এরপর গ্যারি বলে, আমি অনেকগুলো বাড়িতে গিয়ে সাহায্য চেয়েছি, কিন্তু কেউই আমাকে ভেতরে ঢুকতে দেয়নি, কেউ আমাকে একটু সাহায্য করেনি। শুধু তোমাদের বাড়ি এসে আমি সাহায্যটা পেলাম, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তখন তাদের মধ্যে থাকা ডুগাল নামের একটা লোক গ্যারিকে বলে, তুমি এখান থেকে বের হয়ে যাও, আর তাকে জোর করতে থাকে। আর অন্যরা তাকে আটকানোর চেষ্টা করে, কারণ তারা বুঝতে পারে যে গ্যারি তাদের মতোই অসহায় একটা লোক। এখান থেকে বের হয়ে গেলে তার বড় কোনো বিপদ হতে পারে। তারা ডুগানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ডুগান তাদের কোনো কথাই পাত্তা দেয় না। তখন তাদের মধ্যে একটা লোক এসে ডুগানের মাথায় আঘাত করে আর তাকে অজ্ঞান করে ফেলে।
সেই রাতে অলিম্পিয়া আর মেলোরা বসে গল্প করছিল। অলিম্পিয়াও প্রেগন্যান্ট ছিল। গল্প করতে করতে অলিম্পিয়া মেলোরাকে বলে, আমার যদি কখনো কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তাহলে আমার বাচ্চাটাকে তুমি দেখে রেখো। তার কথা শুনে মেলোরা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একদমই চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। এরপর সে অলিম্পিয়াকে একটা পুতুল উপহার দেয় আর বলে, এটা তোমার বাচ্চাকে দিও। অলিম্পিয়া সে পুতুলটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। আর কিছুদিন পর তাদের ডেলিভারির সময় চলে আসে। মজার ব্যাপার হলো, অলিম্পিয়ার আর মেলোরার ডেলিভারি ডেট একই দিনে। তাই তারা দুজনেই প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল আর একজন বৃদ্ধ মহিলা তাদের ডেলিভারি করাচ্ছিল। এদিকে গেরি নামের সেই লোকটা কিছু অদ্ভুত ছবি সংগ্রহ করে সেগুলো টেবিলের উপর সাজিয়ে রাখছিল। তার কাজ দেখে মনে হচ্ছে যেন সে কোনো ক্লু খোঁজার চেষ্টা করছে। এরপর একটা সময় সে ঘরের সব জানালাগুলোর উপরে থাকা কাগজগুলো সরিয়ে ফেলে আর জানালাগুলো খুলে দেয় বাইরের আলো বাতাস ঘরে প্রবেশের জন্য। মেলোরা আর অলিম্পিয়ার ডেলিভারি শেষ হওয়ার পর গেরি তাদের রুমে গিয়ে সব জানালা খুলে দেয়। তখন অলিম্পিয়া ভুলবশত জানালা দিয়ে বাইরে তাকায় আর সাথে সাথে সেই অদৃশ্য শক্তিটা তাকে বশ করে নেয় আর অলিম্পিয়া জানালা থেকে ঝাঁপ দেয় আর সেখানে মারা যায়। এরপর গেরি সেই বৃদ্ধ মহিলাকেও জোরাজুরি করতে থাকে, একটা সময় তাকে বাধ্য করে বাইরের দিকে তাকানোর জন্য। তখন সেই মহিলাটাও সুইসাইড করে নেয়। মেলোরা তখন নিজের আর অলিম্পিয়ার বাচ্চাকে চাদর দিয়ে আড়াল করে বিছানায় শুয়েছিল। সে ভয় পাচ্ছিল যে কোনো সময় গেরি এসে তাদের উপরও অ্যাটাক করবে। আর হয়ও ঠিক তাই। গেরি ধীরে ধীরে মেলোরার দিকে এগোতে থাকে। ঠিক এমন সময় সেখানে ডুগাল চলে আসে আর গেরির উপর গুলি ছুটতে শুরু করে। গেরিও তাকে বিভিন্নভাবে অ্যাটাক করতে শুরু করে। একটা সময় তারা দুজনেই মারা যায়। আসলে গেরি একজন সাইকো কিলার ছিল আর তাই সেই লোকগুলোকে একে একে সুইসাইড করতে বাধ্য করছিল। এখন আর কেউই বেঁচে নেই, শুধুমাত্র মেলোরা আর সেই দুই বাচ্চা বেঁচে আছে। এরপর পার হয়ে যায় 5টা বছর। মেলোরা আর অলিম্পিয়ার বাচ্চারা এখন বড় হয়ে গেছে। আর ওই দিনের পর থেকে মেলোরা তাদেরকে শেখাতে শুরু করে যে নিজেদের চোখ বেঁধে কিভাবে বাড়ির বাইরে ঘোরাফেরা করা যায়। তারা সবাই বাড়ির ভেতরে সাধারণভাবেই থাকতো আর বাড়ির বাইরে বের হলে নিজেদের চোখ বেঁধে নিত। আর এভাবেই তাদের দিন পার হতে থাকে। তবে এখন তারা একা নয়, তাদের সাথে টম নামের একটা লোকও থাকে। সেই লোকটা প্রতিদিন বাইরের পৃথিবীর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা চালিয়ে যায়, যাতে করে তারা এই বিপদের হাত থেকে বাঁচার জন্য কোনো একটা পথ খুঁজে বের করতে পারে। একদিন টম তার ওয়াকিটকিতে একটা সিগন্যাল পায়। সেখানে রিক নামের একটা লোক টমকে জানায় যে তাদের এলাকায় যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে। আর টমকে বলে, তোমরা যদি চাও তাহলে আমাদের এলাকায় চলে আসতে পারো, এখানে থাকতে তোমাদের কোনো সমস্যাই হবে না, এই এলাকাটা পুরোপুরি সুরক্ষিত। টম তখন রিককে জিজ্ঞেস করে, আমরা সেখানে পৌঁছাবো কি করে, আর সে জায়গাটা আমরা চিনবই বা কি করে। তখন লোকটা বলে, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আর এখানে অনেক পাখি আছে, পাখিদের আওয়াজ শুনে তোমরা বুঝতে পারবে যে তোমরা সঠিক লোকেশনে পৌঁছে গেছো। এরপর টম সেই লোকেশন চেক করে দেখে সেখানে যেতে তাদের 2 দিনের মতো সময় লাগবে। মেলোরার সাথে যখন টম এই বিষয় নিয়ে আলোচনা করে তখন মেলোরা সেখানে যাওয়ার জন্য রাজি হয় না, কারণ তার মনে হচ্ছিল এই নিউজটা হয়তো ভুয়া হবে। এরই মাঝে তাদের বাড়িতে অনেকগুলো সাইকো লোক চলে আসে। তাদের প্রত্যেকের হাতে বন্দুক ছিল। সেটা দেখে টম দ্রুত গিয়ে মেলোরাকে বলে, তুমি বাচ্চাদের নিয়ে এই লোকেশনে রওনা হও, আমি এই লোকগুলোকে সামলে তারপর তোমাদের কাছে আসছি। এই কথা বলে সে বের হয়ে ওই সাইকোদের সাথে ফাইট করতে শুরু করে। টমের চোখ ওই সময় খোলা ছিল, তাই সে বাইরে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই শক্তিটা তাকে হিপনোটাইজ করে ফেলে আর সে সুইসাইড করে নেয়। এদিকে মেলোরা কোনো উপায় না খুঁজে পেয়ে তার বাচ্চাদেরকে নিয়ে সেই ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে বাচ্চাদেরকে সবকিছুই বুঝিয়ে বলে আর তাদেরকে চোখের কাপড় সরাতে নিষেধ করে দেয়, যেটা আমরা গল্পের ঠিক শুরুতে দেখেছিলাম। এরপর সে বাচ্চাদেরকে নিয়ে সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়। তারা একটা নৌকা করে যেতে শুরু করে। তারা সঙ্গে করে ওই পাখিগুলোকেও নিয়ে এসেছিল, যাতে সেই পাখিদের শব্দ শুনে তারা ওই রহস্যময় জিনিসটার উপস্থিতি টের পায়। আর যেহেতু তাদের চোখ বন্ধ ছিল, তাই তারা স্রোতের শব্দ অনুসরণ করে পথ চলতে থাকে। এভাবে চলতে চলতে প্রায় 14 ঘন্টা পার হয়ে যায়। একটা সময় তাদের কানে একটা আওয়াজ ভেসে আসে। কেউ একজন তাদেরকে বলছিল, আমি তোমাদের সাহায্য করতে পারি, তোমরা তোমাদের চোখের বাঁধন খুলে ফেলো আর আমার দিকে তাকাও। ওরা বুঝতে পারে যে সেই অদ্ভুত শক্তিটা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। তাই সে তার বাচ্চাদেরকে বলে, খবরদার, ভুলেও চোখ থেকে কাপড় সরাবে না। মেলোরা যেহেতু চোখ বাঁধা অবস্থায় নৌকা চালাচ্ছিল, তাই সে নিজের অজান্তেই একটা নদীর পাড়ে এসে আটকায়। আর সেখানে হঠাৎ করে একটা লোক এসে তাদের উপর অ্যাটাক করে আর তার চোখের বাঁধন খুলে দেওয়ার চেষ্টা করে।
তখন মেলোরা সেই লোকটাকে বাধা দিয়ে তাকে পাল্টা অ্যাটাক করে আর একটা ধারালো অস্ত্র দিয়ে সেই লোকটাকেও মেরে ফেলে। এরপর তারা আবার তাদের যাত্রা শুরু করে। চোখ বাঁধা অবস্থায় মেলোরার জন্য সঠিক রাস্তা খুঁজে বের করতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের তো আর কোনো উপায়ও নেই। এইভাবে প্রায় 38 ঘন্টা পার হয়ে যায়। চলতে চলতে হঠাৎ মেলোরার কানে তীব্র পানির শব্দ ভেসে আসে। তখন সে বুঝতে পারে যে তারা পাহাড়ের ঢালের কাছাকাছি চলে এসেছে, যেখানে অনেক বেশি মাত্রায় স্রোত থাকে। তখন সে একটা চাদরের মধ্যে লুকিয়ে তার বাচ্চাদেরকে বলে, এখন আমরা অনেক স্রোতের মুখে পড়তে যাচ্ছি, তাই আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে, আর তোমরা খুব শক্ত করে নৌকাটা ধরে বসবে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই ঢালের ভেতরে চলে যায়। সেখানে এত বেশি মাত্রায় স্রোত ছিল যে মেলোরা তার নৌকাটাকে সামলে উঠতে পারছিল না। এরই মাঝে প্রায় 42 ঘন্টা পার হয়ে যায়। তার মানে তাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছে তারা। আর এমন একটা সময় হঠাৎ করেই তাদের নৌকাটা একটা খাদের ভেতরে পড়ে পুরোপুরি উল্টে যায়, আর সবাই পানির ভেতরে পড়ে যায়। চোখ বাঁধা অবস্থাতেই মেলোরা খুব কষ্টে তার বাচ্চাদেরকে সেখান থেকে উদ্ধার করে। এরপর তারা একটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। একে তো অচেনা জায়গা, তার উপর আবার চোখ বাঁধা। তারা সবাই ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তারপরও তারা একটু একটু করে সামনের দিকে এগোতে থাকে। জঙ্গলের ভেতরে ঢোকার পর তারা পাখির ডাক শুনতে শুরু করে, আর সেই ডাক অনুসরণ করতে করতে তারা এগোতে থাকে। এর মাঝে হঠাৎ তাদের কানে একটা আওয়াজ ভেসে আসে, কেউ যেন মেলোরাকে পেছন থেকে ডাকছে। একটু খেয়াল করলে সে বুঝতে পারে এগুলো তার পরিচিত আর ভীষণ আপন মানুষদের আওয়াজ। তারা মেলোরাকে ডাকছিল আর বারবার তার চোখের বাঁধনটা সরিয়ে তাদের দিকে তাকানোর জন্য অনুরোধ করছিল। একটা সময় মেলোরার মনে হয় যে তার হয়তো চোখের বাঁধনটা খুলে তাদের দিকে তাকানো উচিত, কিন্তু পরক্ষণেই তার মনে পড়ে যে এই সব কিছুই ওই অদৃশ্য শক্তিটার ধোঁকা। তাই আবার সবকিছুকে অ্যাভয়েড করে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু সেই আওয়াজগুলো কোনোভাবে তার পিছু ছাড়ছে না। আর এভাবে এগোতে এগোতে হঠাৎ একটা গাছের গড়ির সাথে হুচট খেয়ে মেলোরা একটা খাদে পড়ে যায়। আর বাচ্চাগুলো তাদের মাকে খুঁজতে খুঁজতে দুজন দুদিকে হাঁটতে শুরু করে। তখন সেই অদৃশ্য শক্তিটা মেলোরার আওয়াজে বাচ্চাগুলোকে ডাকতে থাকে আর তাদের চোখের বাঁধন খুলে ফেলতে বলে। প্রথম দিকে বাচ্চাগুলো চোখের বাঁধন খুলতে চায় না, কিন্তু একটা সময় তারা ভাবে যে এটা হয়তো তাদের মায়েরই আওয়াজ, তাই তারা চোখের বাঁধন খুলতে চায়। এমন সময় মেলোরা উঠে তাদেরকে বলে, খবরদার, চোখের বাঁধন খুলবে না, আমি তোমাদের আসল মা। তোমরা দুজন আমার আওয়াজ শুনে আমার দিকে আসার চেষ্টা করো। তখন তার কথা শুনে বাচ্চা দুটো তাদের মায়ের দিকে এগোতে শুরু করে। অনেক কষ্টে তারা আবার একত্রিত হয়। এরপর তারা খুব দ্রুত গতিতে সেই পাখির ডাক অনুসরণ করে সামনের দিকে এগোতে থাকে, আর সেই আওয়াজগুলো তাদেরকে তাড়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটা সময় তারা জঙ্গলের ভেতর একটা বাড়ির দরজা খুঁজে পায়। তখন মেলোরা জোরে জোরে সে দরজাটা ধাক্কাতে শুরু করে আর সাহায্য চাইতে শুরু করে। এরই মাঝে সেই অদৃশ্য শক্তিটা তাদের খুব কাছাকাছি চলে আসে আর মেলোরাকে বারবার বলতে থাকে, চোখের বাঁধনটা সরাও, আমার দিকে তাকাও, আমি বলছি আমার দিকে তাকাও। কিন্তু মেলোরা তারপরও তার চোখের বাঁধন খুলে না। আর এরই মাঝে একটা ঝড়ো হাওয়া এসে তাদেরকে ঘিরে ধরে। মেলোরা বুঝতে পারে যে এটা কোনো সাধারণ ঝড় নয়, এটা সেই অশুভ শক্তির আভাস। তখনই হঠাৎ কেউ একজন দরজা খুলে তাদেরকে টেনে ভেতরে নিয়ে আসে আর দরজাটা আটকে দেয়। এরপর সেই লোকটা মেলোরা আর তার বাচ্চাদেরকে তাদের চোখের বাঁধন খুলে ফেলতে বলে। মেলোরা তখন চোখের বাঁধন খুলে দেখে সেটা আসলে একটা আশ্রম ছিল, যেখানে শুধুমাত্র অন্ধ লোকেরাই বসবাস করত। আর যেহেতু ওই লোকগুলো অন্ধ, তাই ওই রহস্যময় জিনিসটাকে দেখা তাদের পক্ষে সম্ভব নয়। আর তাই তারা এই ঘন জঙ্গলের মধ্যে এই রহস্যময় জিনিসটার আশেপাশে থেকেও একদম সুস্থ রয়েছে। আর মজার বিষয় হচ্ছে সেই পুরো এরিয়াটা গাছ আর লতাপাতা দিয়ে ঘেরা, আর বাইরের পরিবেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তখন মেলোরা বুঝতে পারে যে এই এরিয়ার ভেতর থাকলে তাদের কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই। আর তাই সে তার কাছে থাকা পাখিগুলোকে মুক্ত করে দেয় আর বাচ্চাদেরকে বলে, এখন থেকে তোমরাও মুক্ত, তোমাদেরকে আর চোখে কাপড় বেঁধে হাঁটা প্র্যাকটিস করতে হবে না, তোমরা এখানে মন খুলে খেলাধুলা করতে পারো। আসলে বাচ্চাগুলো এই 5 বছরের মধ্যে কখনো বাইরের আলো দেখতে পায়নি, এমন খোলামেলা পরিবেশে কখনো ঘুরতেও পারেনি। আর এই অবস্থা শুধুমাত্র বাচ্চাগুলোর নয়, মেলোরারও। সেও এতগুলো বছর ধরে কখনোই বাইরের পরিবেশটা উপভোগ করতে পারেনি। তাই তারা সবাই ওই জায়গাটাতে গিয়ে ভীষণ খুশি হয়ে যায়। মেলোরার বাচ্চাগুলো অন্য বাচ্চাদের সাথে খেলতে শুরু করে, আর মেলোরা এত বছর পর মন খুলে নিঃশ্বাস নেয় আর চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকে।
আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়ে আজকের গল্পটা শেষ হয়ে যায়। গল্পটা কিন্তু আমাদেরকে একটা চরম শিক্ষা দিয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে আপনি যদি নিয়ম মেনে আপনার জীবনের লক্ষ্য ঠিক রাখতে পারেন, তাহলে জীবনে একদিন না একদিন নিশ্চয়ই সফলতা আসবে। তবে এই সফলতার পথে অনেক বাধা বিপত্তি থাকবে, তবুও সেগুলো পার করে সামনে এগোতে হবে। তো আজ এই পর্যন্তই, ফিরবো কোনো নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।